আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। হাদি হত্যাকাণ্ড নিয়ে এখন নতুন মোড় নিচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন না এবং আমিও জানতাম না, ফলে অনেকেই আপনারা জানতে পারবেন না যে আমাদের যে স্পেশাল টাস্ক ফোর্স বেঙ্গলের ছিল, যারা ধরেছিল ফাইজাল এবং ঔরঙ্গজেব দুজনকে, তাদেরকে দিন পাঁচেক আগে এনআইএ আদালতের অনুমতি নিয়ে তাদেরকে নিজেদের কাস্টডি নেয়। এখন এনআইএ পুরো ব্যাপারটা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পুরো বিষয়টা দেখছে। আমি আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছি, এখানে যত তদন্ত হচ্ছে সম্পূর্ণ এনআইএ নিয়ে নিয়েছে। তো এনআইএ ধরার পর এদেরকে কোর্টে হাজির করা হয়, কোর্টে হাজির করে এদের কাস্টডিতে দেয়। কাস্টডিতে নেওয়ার পর কি কি হয়েছে সেটা যেমন বলবো, এর সঙ্গে ঠিক জড়িয়ে আছে আমাদের জয়শঙ্করের সঙ্গে, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর 2 বা 3 এপ্রিল যেটা হওয়ার কথা ছিল, এবং তারই সঙ্গে জড়িয়ে আছে ডক্টর ইউনূসের হাতে বোধহয় রক্তের দাগ এবার লাগলো। 3টে খবর আমি পরপর বলে যাচ্ছি, চেন ওয়াইজ, একদম প্রত্যেকটা চেনের সঙ্গে প্রত্যেকটা চেন বাঁধা আছে, ফলে আপনাদের শুনতে গেলে পুরোটা শুনতে হবে। এনআইএ এর কাছে 5 দিন আগে যখন হেফাজতে যায়, এনআইএ একটা সফট ট্রিটমেন্ট দেয়, বিশেষ করে ফাইজালকে। গুলিটা চালিয়েছিল ফাইজাল, সে নিজে স্বীকার করেছে ফাইজাল গুলি চালিয়েছিল 160 করে। তো মানে ম্যাজিস্ট্রেট যখন গিয়েছিলেন জেলে, সেখানে 160 করে তিনি দিয়েছিলেন। এবার 160 করে যা যা বলেছে, তারপরে এনআইএ হাতে পাওয়ার পর এনআইএ ট্রিটমেন্টটা একটু অন্যরকম, ভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয় এনআইএর। সেই ট্রিটমেন্টটা মানে আমি একটা উপমা দিতে পারি আপনাদের। কখনো ধরুন শিঙি মাছের মাগুর মাছের চৌবাচ্চা হাত পা বেঁধে শুইয়ে দিল, ভাবুন কি অবস্থা হবে। তো ডায়নামো আছে, ডায়নামো থেকে 2টো তার বার করে দিল, দিয়ে বললো ধর। এদিকে ডায়নামো ঘোরাচ্ছে, যেই ঘোরাচ্ছে তখনই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ছিটকে গিয়ে পড়ছে, বলছে আবার উঠে আয়, আবার ধর, আবার ঘোরাচ্ছে, আবার ছিটকে গিয়ে পড়ছে। এই ধরনের সফট ট্রিটমেন্ট, এগুলো সফট ট্রিটমেন্ট। হার্ড ট্রিটমেন্ট তো আপনারা শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে, সে সমস্ত প্রসঙ্গে গিয়ে লাভ নেই, কারণ এটা প্রসঙ্গের বাইরে। তো এইটা যখন মানে হয়, কথাবার্তা যখন শুরু হয়, মানে জিজ্ঞাসাবাদ যখন শুরু হয়, তখন এখানে মানে ওদের তদন্তে যেটা উঠে আসে, ওদের বক্তব্য অনুযায়ী, সেখানে মগবাজার বলে একটি জায়গা আছে, মগবাজারে জামায়াতের একটা অফিস আছে। মগবাজারে জামায়াতের অফিসে আপনার হাদি মারা যাওয়ার ঠিক 10 দিন আগে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংটা হয়েছিল মগবাজার জামায়াতের অফিস। সেখানে এনসিপির লোকেরা ছিলেন, এনসিপির ছেলেরা ছিলেন, বিশেষ করে নাহিদ এবং ওই 26 অক্ষরের যে বালটি আছে, কি ভূঁইয়া, আসিফ মাহমুদ সবজি ভূঁইয়া, এখন মনে পড়ে গেছে, আর 26 অক্ষর নাম আগে মনে রাখতে পারতাম না। আর ছিলেন প্রধান উপদেষ্টার 2জন প্রতিনিধি, একজন হচ্ছেন ফারুকি আর একজন হচ্ছেন রিজওয়ানা ম্যাম। এনারা এই সবাই মিলে একে আপনার এই ফয়জালকে তারা বলে এমন একটা কিছু করো যাতে মানে ভোটটা স্থগিত হয়ে যায়, এবং লাশ ছাড়া এই বাংলাদেশ কিন্তু অশান্ত হবে না। আর বাংলাদেশ যদি অশান্ত না হয় বাংলাদেশ, তাহলে কিন্তু ভোট পেছানো সম্ভব নয়। আর ভোট যদি না পেছায়, তাহলে পরে আমরা সরকারে থাকতে পারবো না, আর তোমাদেরও নিরাপত্তা কিছু দিতে পারবো না। এর সঙ্গে জড়িয়ে আছে, আপনার ডিসেম্বর মনে থাকতে পারে, ডিসেম্বরে
প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবো তার স্ত্রী, প্রয়াত স্ত্রী, তার একটা হেলথ অর্গানাইজেশন আছে, হেলথ এনজিও। তিনি ঢাকায় এসেছিলেন। এসে তিনি তখন উপদেষ্টা ছিলেন আমাদের মোহাম্মদ ইউনুসকে তিনি একটা সফরের আমন্ত্রণ জানান জাপানে, যে আমাদের অর্গানাইজেশনে এসে আপনি ভাষণ টাষণ দেবেন। সেই অনুযায়ী তিনি বলেছিলেন আমি মার্চের সেকেন্ড উইকে আমি যাব। তখনই একটা প্রশ্ন উঠেছিল, মার্চের সেকেন্ড উইকে উনি যাবেন কি করে? 12 তারিখে তো নির্বাচন, তাহলে মার্চের সেকেন্ড উইকে উনি যাবেন কি করে? কিন্তু তিনি এ নিয়ে কোনো উচ্চবাচ্চা করেননি। তিনি জানতেন যে নির্বাচনটা আমাকে কোনোভাবে ঠেকাতে হবে, ফলে হাদিকে মারাটা খুব জরুরি ছিল। হাদিকে মেরেছে এই ফয়জাল, বাইক চালিয়েছে হচ্ছে অরঙ্গজেব। ফয়জালের সঙ্গে আগে তার পরিচয় ছিল, ফয়জাল সঙ্গে সঙ্গে যাচ্ছিল, হঠাৎ বন্দুকটা বার করে দাঁড়া করে মেরে দেয়। এবার কেন করলো, কে কে এর পেছনে আছে, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য বিদেয় সমস্ত কিছু ফয়জালের মুখ থেকে বেরিয়ে গেছে। এবার যখন গতকালকে তাকে আদালতে প্রেজেন্ট করা হয়েছে, তার আগে তাকে বলা হয়েছে তুমি যা এখানে আমাদের লিখে দিলে, যা তোমার এখানে লেখা হয়েছে, সই হয়েছে, এর বাইরে তুমি যদি একটা কথা বলো তাহলে সোজা নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেবো, একটা বনে জঙ্গলে এনকাউন্টার সুন্দরবনে নিয়ে গিয়ে করে দেবো, যেখানে তোমার বাঘে খেয়ে নেবে, তোমার দেহাংশও পাওয়া যাবে না, আর এ দেশে তোমার কেউ নেই, তুমি মানে বেড়া টপকে এসছো এখানে অবৈধভাবে, তোমায় কেউ সরকারিভাবে তোমার দেহ দাবিও করতে পারবে না। সুতরাং বুঝতে পারছো, আমাদের কথা যদি শোনো তাহলে পরে প্রাণে বাঁচবে, আর হয়তো তোমরা যা বিচার হবে তোমার বাংলাদেশে বিচার হবে, সেখানে যা ম্যানেজ করার তোমরা করবে। আর যদি আমাদের হাতে মুক্তি পেতে হয় তাহলে পরে যা তুমি লিখেছো সেটাই গিয়ে তোমায় আদালতে বলতে হবে। ভারতের উদ্দেশ্য হচ্ছে এই ইউনুস অ্যান্ড কোম্পানি এবং এই যে জামাত এবং এই চক্রটা আছে, এই চক্রটা ভারত বিদ্বেষী কাজ করতে গিয়ে এবং নিজেদের দখলে বাংলাদেশটাকে রাখতে গিয়ে কি কি চক্রান্ত করেছিল সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে তুলে ধরা। এটাই কিন্তু ভারতবর্ষ করবে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে করবে, কিন্তু এখনো অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে, এবার সে প্রসঙ্গে আসি। আপনাদের আমি অনেক আগে বলেছিলাম যে 2 অথবা 3 এপ্রিল আমাদের জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতে পারেন তারেক রহমান। এখন সেই রকম কথাবার্তা চলছে, এটা বহু আগে বলেছিলাম, একটা কথাবার্তা চলছে। তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাদর আমন্ত্রণ জানিয়েছেন। তারপর দিন যায়, এর মধ্যে মানে যতগুলো শর্ত ছিল সেই শর্ত থেকে কিন্তু বিএনপি ধীরে 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 সরছে। কোনো শর্তই কিন্তু ভারতবর্ষের মানছে না, একটা চোখে ধুলো দেওয়ার ব্যাপার করছে। কিন্তু ভারতবর্ষের কূটনীতিকটা অনেক বড় বড় কূটনীতি, তারা বুঝতে পারে যে কি করতে চাইছে আর কি হতে চলেছে। ফলে গতকালকে আপনাদের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে এখন অবস্থান করছেন, তাকে ডেকে এই ভারতের উষ্মার কথা তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বিএনপি যেভাবে চলছে তাতে আপনারা মনে করবেন না দীর্ঘদিন ভারত এই বিএনপির পাশে থাকবে। এখনো ভারত সময় দিচ্ছে, ভাই শুধরে যাও, এরপর কিন্তু ভারত সময় দেবে না। ফলে এখন যা করার তাই করুন। এখন এই যে আপনার তারেক রহমানের আসার ব্যাপারটা ভারতবর্ষ কিন্তু খুব শৈথিল্য দেখাচ্ছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো 2-3 এপ্রিল হয়তো ওনাকে না ডাকলেও ডাকতে পারে, কারণ যদি আপনি আমার কথা না শোনেন, আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি না চলেন, আপনাকে যে কারণে আপনার বাংলাদেশে ফিরিয়ে আনা হলো, যে 10টি কারণে মানে পয়েন্টে আপনি সই করলেন,
সেইগুলো যদি আপনি অমান্য করেন, তাহলে পরে আপনাকে আমরা সাহায্য করব কেন, কোন পরিপ্রেক্ষিতে সাহায্য করব, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ফলে তারেক রহমানের এই 2-3 এপ্রিল ভারতবর্ষের সফর কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। আমি বলবো না যে হবেই না, কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। ভবিষ্যতে কি হতে পারে সেটা পরের কথা, কিন্তু তার ভারতবর্ষের যে উষ্মা, সেই উষ্মাটা হামিদুল্লাহ কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার যে প্রসঙ্গটা আসছিলাম সেটা হচ্ছে, এতদিন ডক্টর ইউনূস তিনি সমস্ত কিছু বকলমে কাজ করেছেন, সব বকলমে কাজ করেছেন। এখানে ফেসে গেছেন কি কারণে? এখানে রিজওয়ানা ম্যাডাম এবং এই যে ফারুকি, এই ফারুকিটাকে আমি ধরতে পারলাম না, এই ফারুকি, এরা দুজনে একেবারে পরিষ্কার ওকে নাম করে বলেছিলেন যে ইউনূস সাহেব এটা চান, বাংলাদেশকে অশান্ত করতে গেলে স্যার বলেছেন যে এইটা তোমায় করতে হবে, এর জন্য তোমায় এত টাকা দেওয়া হবে, কত অ্যামাউন্ট আমি জানি না, এর জন্য এত টাকা দেওয়া হবে এবং বর্ডার পার করে দেওয়ার ব্যবস্থাও আমরা করে দেবো, তুমি শুধু কাজটি করবে, কাজটি করে বর্ডার পার হয়ে যাবে, বাকি ব্যবস্থা আমরা করে দেবো, বিজিবিকে দিয়ে আমরা ব্যবস্থা করে দেবো। এই যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু লেখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশ দিয়েছিলেন থ্রু রিজওয়ানা ম্যাডাম, রিজওয়ানা হাসান এবং ফারুকি, তার নাম মানে টাইটেল ফাইটেল আমি জানি না, শুধু ফারুকির নামটা জানি। আর এনসিপির ওই দুই পোলা, একটা হচ্ছে নাহিদ আর একটা হচ্ছে গিয়ে ওই 26 অক্ষর, আবার নাম ভুলে গেলাম। তো আপাতত যেতে একদিন যা চলছিল তাতে কিন্তু হাতে রক্তের দাগ লাগেনি, বদনামটা হয়েছে। এবার কিন্তু ইউনূসের হাতে কিন্তু রক্তের দাগ লাগতে চলেছে। ফলে ইউনূস চারদিক দিয়ে কিন্তু ঘেরা পড়ছে, ইউনূসের কাছে কিন্তু বেশি সময় নেই। আমি বলেছিলাম ইউনূসের বিচার হবে ওইখানে আইসিটিতে, ওই আদালতে, ওখানেই তার চরম শাস্তি হবে, সেই দিকেই যাচ্ছে। আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর বিএনপির ওপরে ভারতবর্ষ আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছে, তার বিনিময়ে, তার প্রতিদানে কি হতে পারে বাংলাদেশে, সেটা আপনারা আন্দাজ করে নিন যে ভারতবর্ষ কি করলে বাংলাদেশের কি বিপদ হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় বেশ কিছু নজিরবিহীন ঘটনা ঘটেছে, তার একটি উল্লেখযোগ্য বিষয় সবার জানা উচিত। দেশের ইসলামী জঙ্গিদের উত্থান, ইসলাম ধর্মের নাম ব্যবহার করে রাজনীতিতে উত্থান, কারাগারে থাকা, ইসলামের নাম ব্যবহার করে ভয়ঙ্কর অপরাধের দায়ে যারা সাজাপ্রাপ্ত তাদেরকে সরাসরি ছেড়ে দেওয়া, আদালতে বিচারকদের উপর চাপ সৃষ্টি করে সাজাপ্রাপ্ত ভয়ঙ্কর ইসলাম নাম ব্যবহারকারী জঙ্গিদের মুক্ত করে দেওয়ার পাশাপাশি নতুন যে বিষয়টার উত্থান ঘটেছে, যারা শ্রেণীশত্রু খতম করার নামে আলাদা রাজনীতি শুরু করতে চেয়েছিল বাংলাদেশে, স্বাধীনতা উত্তরকালে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই চাইনিজপন্থী, খুন খারাপিতে বিশ্বাস করা নকশাল নামধারী, তারা এখন প্রকাশ্যে নেমেছে। পাবনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনার ফুলতলায় প্রকাশ্যে তাদের বিচরণ। পাবনায় তারা ইতোমধ্যে পোস্টার ছাপিয়ে লাগিয়ে দিয়েছে। আইনের শাসন বাংলাদেশে মবের হাতে যেভাবে নিয়ন্ত্রিত হয়ে ভয়ঙ্করভাবে ধ্বংস হয়েছে, তার ধারাবাহিকতা কি অব্যাহত থাকবে? আবারও কি শ্রেণীশত্রু খতমের নামে নতুন করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে? সে আশঙ্কায় আতঙ্কিত এখন নিরীহ জনসাধারণ। এর মব মাস্টার, মব ডাইরেক্টর, মবের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশকে উচ্ছৃঙ্খলতায়, বেয়াদবিতে,
শিষ্টাচার ধ্বংসে, আইনের শাসনকে শেষ করে দেওয়ায় যে কর্মযজ্ঞটি তিনি করে গেছেন তার ধারাবাহিকতা এখন লক্ষণীয়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে একটি দীর্ঘ মিটিং করেছেন ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে। সেখানে যে আলোচনা হয়েছে স্বাভাবিকভাবেই সেটা জ্বালানি সরবরাহ, জল চুক্তি ও বাণিজ্য নিয়ে কথা, কিন্তু তার বাইরে আর কিছু ভারত যে কিছু বিষয়ে বাংলাদেশের ওপর এই মুহূর্তে খুব একটা খুশি নয় এমন একটা কথা শোনা যাচ্ছে। সেটা কি ঠিক? এই নিয়ে দু চার কথা। নয়াদিল্লির সাউথ ব্লকের রুদ্ধদ্বার বৈঠক থেকে শুরু করে ঢাকার সচিবালয় সর্বত্রই এখন একটি প্রশ্ন, বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলছে, নাকি নির্বাচনের সময় ও তারপরে গত কিছুদিন ধরে বরফ গলার যে পর্বটা একটু করে শুরু হয়েছিল সেটা কি আবার শক্ত হয়ে যাচ্ছে? গত কয়েকদিন ধরে দিল্লির সাউথ ব্লকে যে পর্দা ঘেরা আলোচনা চলছে তার উত্তাপ এখন ঢাকা পর্যন্ত পৌঁছেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়, এবং এই বৈঠকের পরেই এমন খবর আসছে যে এপ্রিল মাসের সম্ভবত প্রথম সপ্তাহেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি আসছেন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবার জন্যে। সরকারিভাবে হাই কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করার পরেই কিন্তু এই বৈঠককে দ্বিপাক্ষিক স্বার্থ বলা হলেও আমরা জানি এর ভেতর লুকিয়ে আছে গঙ্গা জল চুক্তির জটিল পাটিগণিত, বাণিজ্যের কঠিন শর্ত, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। আজ আমরা আলোচনা করব কেন শুধু ভারত নয় গোটা বিশ্ব এখন ঢাকার ওপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করছে এবং তারেক রহমান সরকার সেই চাপ সামলাতে কতটা প্রস্তুত। শুরুটা করি জল দিয়ে। 19শে ডিসেম্বর 2026 তারিখটা মনে রাখবেন, কারণ 30 বছর আগে শেখ হাসিনার সঙ্গে ভারতের স্বাক্ষরিত গঙ্গা জল চুক্তির মেয়াদ সেদিনই শেষ হচ্ছে। ভারত এবার এই চুক্তিতে আমূল পরিবর্তন চাইছে। কি সেই পরিবর্তন? এক, সময়সীমা ভারত এবার 30 বছরের লম্বা চুক্তিতে যেতে নারাজ। দিল্লি চাইছে 15 থেকে 20 বছরের ছোট মেয়াদি চুক্তি। কারণটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর কমে গেলে চুক্তিটি দ্রুত পর্যালোচনা করা যাবে। দ্বিতীয়ত, ফরাক্কা ও কলকাতা বন্দরের নাব্যতা। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য তাদের গঙ্গার ওপরের দিকে আরও জল প্রয়োজন। পশ্চিমবঙ্গের সেচ চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে। তৃতীয়ত, বাংলাদেশ আবার একটা পাল্টা চাল দিচ্ছে। তারা ঢাকা চাইছে একটি গ্যারান্টি ক্লজ, অর্থাৎ উজানে পানি যতই কমুক বাংলাদেশ যেন তার নির্দিষ্ট অংশটি পায়। এটা একটা বাংলাদেশ চাপ দিচ্ছে। ভারত এখন এই জল চুক্তিকে দর কষাকষির বড় হাতিয়ার বা লিভারেজ হিসেবে ব্যবহার করছে। সহজ কথায় দিল্লি যেন বলছে রাজনীতিতে আমাদের সাথে সম্পর্ক ভালো রাখলে জলের কলটা খোলা থাকবে, না হলে সে কলটা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা কলে ঠিক যথেষ্ট পরিমাণ জল নাও আসতে পারে। জলের পর আসা যাক বাণিজ্যে। আগামী নভেম্বর 2026-এ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা লো ডেভেলপড কান্ট্রি থেকে উপরের স্তরে চলে যাবে। এর মানে হলো এটা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ যে শুল্কের সুবিধা পায়, মানে শুল্ক মুক্ত সুবিধা পায় ইউরোপের দেশগুলোতেও, তাই এবং ভারতেও পায় সেই সুবিধাটা বন্ধ হয়ে যাবে। শুল্ক মুক্ত বাণিজ্যের সুবিধা বন্ধ হয়ে যাবে। এই বিপদ কাটাতে ভারত প্রস্তাব দিয়েছে সেপা,
মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের, ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বের একটা চুক্তিতে স্বাক্ষর করতে হবে ব্যাপকভাবে। এই ধরনের ব্যাপক চুক্তি কিন্তু আমেরিকার সাথে স্বাক্ষর করেছে বাংলাদেশ এই ইউনূস সরকারের আমলে, এবং সেই চুক্তিতে কিন্তু সায় ছিল তারেক রহমান সরকার, বিএনপির সরকার নয়, বিএনপির সায় ছিল, কারণ সরকার তো তখনও তৈরি হয়নি, জামাতেরও সায় ছিল। ভারত চাইছে বাংলাদেশ তাদের বিনিয়োগের 100% আইনি সুরক্ষা, মানে ভারতের শিল্পপতি, ভারত সরকার বাংলাদেশে যে বিনিয়োগ করবে তার 100% আইনি সুরক্ষা দিতে হবে, যাতে মানে ভবিষ্যতে কোনো দিন ওই দেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপে এই সমস্ত প্রকল্প যাতে বিপদে না পড়ে। এছাড়া সেবা খাতে, সার্ভিস সেক্টর, ব্যাংকিং, আইটি ইত্যাদিতে ভারতীয় কর্মীরা যাতে সহজে বাংলাদেশে যেতে পারে সেইটা চাইছে। ঢাকা ভয় পাচ্ছে কি? ঢাকা ভয় পাচ্ছে যে এই চুক্তি হলে ভারতের বড় কোম্পানিগুলো বিনিয়োগ করবে ঠিকই, তাতে বাংলাদেশের শিল্প বিনিয়োগ বাড়বে, উন্নত হবে, অর্থনীতি মজবুত হবে, কিন্তু এর ফলে বাংলাদেশের বাজার দখল করে নেবে ভারত। কিন্তু আবার চুক্তি না করলে বাংলাদেশকে রপ্তানিতে 10 থেকে 15% অতিরিক্ত শুল্ক গুনতে হবে। জয়শঙ্করের টেবিলে এই বাণিজ্যের ফাইলটি এখন একটি স্রেফ অর্থনৈতিক দলিল নয়, এটি ঢাকার ওপর দিল্লির একটি অর্থনৈতিক চাপের পরোক্ষ হাতিয়ার। এরপর আছে দুদেশের মধ্যে যাতায়াত ও ট্রানজিট সুবিধার বিষয়গুলো। এই ব্যাপারে যেসব কাজ চলছিল ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ইউনূসের আমলে, সেখানে পূর্ণচ্ছেদ পড়ে গেছে। ভারত বাংলাদেশ দুদেশের পারস্পরিক স্বার্থ আছে, কিন্তু এই চুক্তিগুলো সবগুলোতে দুদেশই চায় প্রজেক্ট চালু করতে, কিন্তু ভারত চায় এই সব প্রজেক্টে বাড়তি সুরক্ষা ক্লজ, যাতে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপ এইসব প্রজেক্টে না পড়ে। কারণ দুদিন পরে আবার বাংলাদেশ থেকে দাবি উঠতে পারে ভারতের এই সব চুক্তি বাতিল করো, অথচ তখন একটা ভালো পরিমাণ টাকা যদি সেখানে বিনিয়োগ হয়ে যায় তখন ভারতেরও বিপদে পড়তে হয়। এবার আসি আসল রাজনৈতিক বোমাটিতে। সেটা কি? গত কয়েক মাসে শুধু দিল্লি নয়, ওয়াশিংটন, ব্রাসেলস, এমনকি জাতিসংঘ থেকেও বারবার একটি দাবি উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। সমস্ত গণতান্ত্রিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে যে রাজনীতি দেশের, সেই রাজনীতি চাই সেই রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে। কেন বিশ্বজুড়ে এই দাবি? কারণটা হলো ধর্মীয় মৌলবাদ। বাংলাদেশে জামাত সহ মৌলবাদী রাজনীতির বাড়বাড়ন্ত হয়েছে গত 1.5-2 বছর ধরে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে যদি বড় কোনো রাজনৈতিক পক্ষকে, আওয়ামী লীগের মতো দলকে, আরো পরিষ্কারভাবে বলতে গেলে পুরোপুরি মাঠের বাইরে রাখা হয়, তবে সেখানে এক ধরনের রাজনৈতিক শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি হয়। আর ইতিহাসে দেখা গেছে এই শূন্যতা পূরণ করে কট্টরপন্থী ধর্মীয় শক্তি। বিশ্বের শক্তিশালী দেশগুলো চায় না বাংলাদেশ কোনো আফগানিস্তান বা অন্য কোনো কট্টরপন্থী রাষ্ট্রে, ইরান, তাতে পরিণত হোক। তারা মনে করে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ, বাস্তবে খুব বেশি না হলেও অন্তত কাগজে কলমে দলকে রাজনীতিতে স্পেস দিলে মৌলবাদী শক্তির উত্থান ঠেকানো সম্ভব। অর্থাৎ দিল্লি এখানে একা নয়। আওয়ামী লীগের পুনর্বাসনের দাবি এখন একটি আন্তর্জাতিক প্রেসার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতর ও বাইরের চাপ তারেক রহমানের সরকারের শিরোপীড়ার কারণ হয়ে উঠেছে এই বিশেষ বিষয়টি নিয়ে। 24শে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিএনপি জড়িত ছিল। তখন খুব কষে বিএনপিও ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে গালি দিয়েছে। বিএনপির দলীয় আদর্শ সেটাও মোটামুটি খিচুড়ি ধরনের, যেমন কিছু সেখানে মুক্তিযুদ্ধের পক্ষেও আছে, বিপক্ষেও আছে, তাতে ধর্মীয় দলগত ধর্মীয় ভাবনা যুক্ত আছে, আবার ধর্মীয় ভাবনা বিমুক্তও আছে ইত্যাদি। তো এর মধ্যে জামায়াতি যে অংশ আছে, অর্থাৎ
ওই ধর্মীয় দল তারা কিন্তু কম শক্তিশালী নয়। বিএনপির ভেতরের যে গোষ্ঠী, তারা আওয়ামী লীগের পুনর্বাসন হোক চায় না, আবার জাতীয়তাবাদী অংশ চায় জামাতি আদর্শের প্রসার রুখতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে দেয়া উচিত। তারেক রহমান কোন পথে যাবেন? তারেক রহমান সরকার কি পর্দার আড়ালে কোনো বড় খেলা খেলছে? বর্তমানে দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার বা দলকে নিষিদ্ধ করার জন্য যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অধ্যাদেশ বা অন্যান্য আইনি ব্যবস্থা আছে, সেগুলো কিন্তু এখনো সংসদে পাস হয়নি। নিয়ম অনুযায়ী অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের মেয়াদ থাকে সীমিত। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে 30 দিনের মধ্যে পাস করাতে হবে, নইলে সেগুলো এমনিতেই মৃত্যু ঘটবে। যদি সরকার ইচ্ছে করে এগুলো সংসদে পাস না করে এবং এর মেয়াদ শেষ হয়ে যেতে দেয়, তবে আইনগুলো আপনি কিন্তু অকার্যকর হয়ে যাবে। প্রশ্ন হলো, তারেক রহমান কি দিল্লির এবং আন্তর্জাতিক চাপ সামলাতে এই সাইলেন্ট কিলিং বা নীরব যে হত্যা, তার পথ খুঁজছেন? নীরব হত্যা অধ্যাদেশগুলোকে, অর্থাৎ মুখে কঠোর অবস্থান নিলেও আইনিভাবে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ তাদের করে দেওয়ার কথা কি ভাবছে? এতে করে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। ভারতও খুশি হলো, আবার সরাসরি দেশের মধ্যেকার যারা এখন বিরোধী পক্ষ, তাদের সমালোচনার মুখেও পড়তে হলো না। অন্তত সেইভাবে তো পড়তে হলো না, সমালোচনা তো হবেই। ঠিক এই চাপের রাজনীতির মাঝেই জামাত আমিরের একটি মন্তব্য লক্ষ্য করার মতো। গত 2 দিন আগে তিনি বলেছেন, চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি। আপাতভাবে নির্বিষ মন্তব্য, কারণ এটা চীনের প্রশংসা। কিন্তু এটা কি স্রেফ চীনের প্রশংসা? মোটেও না। এটি ভারতের প্রতি একটি প্রচ্ছন্ন সমালোচনার তীক্ষ্ণ তীর। ভারত যখন বাংলাদেশে ইনক্লুসিভিটি আর গণতন্ত্রের কথা বলছে, তখন জামাত বেজিংয়ের কার্ড খেলছে। ভারতকে বলছে, তোমরা আমাদের ব্যাপারে নাক গলাবে না। দিল্লিকে তারা মনে করিয়ে দিতে চাইছে, তোমরা যদি ভিসা আর পানি দিয়ে চাপ দাও, তবে আমরা চীনের কোলে গিয়ে বসবো, যারা কোনো প্রশ্ন ছাড়াই বাংলাদেশের যে সরকারি থাকুক না কেন তাদের সমর্থন দেয়। দিল্লি এতে রীতিমতো অগ্নিশর্মা, কারণ ভারতের একদম গায়ের কাছে চীনের এই প্রভাব বৃদ্ধি ভারতের জাতীয় নিরাপত্তার জন্যে এক মহাবিপদ। ভারত কখনোই চায় না তার নর্থ ইস্টার্ন সেক্টর যে রাজ্যগুলো, সেগুলো বিপদে পড়ুক। ভারত কখনোই চায় না বাংলাদেশের মধ্যে মৌলবাদী এবং সন্ত্রাসবাদী শক্তির বৃদ্ধি হোক, কারণ সেই আগুন ভারতেও লাগবে, তখন ভারতেও তার আঁচ পাবে। সুতরাং ভারত চায় না তার পেটের মধ্যে যার অবস্থান, সেই দেশ চীনের সঙ্গে দরম মহরম করুক, সন্ত্রাসবাদের সঙ্গে দরম মহরম করুক। পরিশেষে বলা যায়, ইনক্লুসিভ রাজনীতির জন্য বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে দিল্লির ভিসা ও বাণিজ্যিক চাপ, অন্যদিকে ঢাকার চীনা কার্ড, অভ্যন্তরীণ রাজনীতির চাপ এবং আইনি ধোঁয়াশা। ভারত যদি সত্যি আওয়ামী লীগের পুনর্বাসনকে সেই সম্পর্ককে শর্ত বানায়, তবে ঢাকার বর্তমান সরকারের জন্য তা হবে আগুনের ওপর দিয়ে হাঁটা। কিন্তু এটাও মনে রাখতে হবে, চোখ বুজে থাকলে প্রলয় কখনো থেমে যায় না। সমস্যা দূর করতে গেলে খোলা চোখে সমস্যার দিকে দেখতে হয়, সিদ্ধান্তের কথা ভাবতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, দাঁড়িপাল্লায় তুলতে হয় লাভ ক্ষতির হিসেব, যেটাই দেশের বেশি লাভ সেটা নিতে হয়। ইউনূসের 18 মাসের শাসন দেখিয়েছে বাংলাদেশের লাভ কোথায়। ভারতের সঙ্গে ফালতু পাঙ্গা নিলে কাজ কিছু হয় না, হবে না, তাতে বরং পিছিয়ে যাবে দেশ, ভুগবে সাধারণ মানুষ। মানচিত্র কেটে শাসকরা 2 রাষ্ট্রের সীমানা আলাদা করে দিয়ে গিয়েছিল, কিন্তু সীমানা মানচিত্রের ওপর দিয়ে কাঁচি চালালেই কি সীমানা, মানচিত্র কাটলেই কি দেশের সীমানা কাটা যায়? যায় না, কারণ তাদের মধ্যে চাইলেই বিচ্ছিন্ন হওয়া যায় না,
সম্পর্ক বাইরে বিচ্ছিন্ন, কিন্তু ভেতরে সম্পর্কের টান থাকতেই হবে। ভারত এবং বাংলাদেশ তাদের অবস্থানগত কারণে অবিচ্ছেদ্য, তাদের সংস্কৃতিগত কারণেও অবিচ্ছেদ্য। সুতরাং সমস্যা না বাড়িয়ে বিএনপির তারেক সাহেব বা তার কোনো উপযুক্ত প্রতিনিধি অবিলম্বে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সম্পর্কে একটা সিদ্ধান্ত নিন। আলোচনায় বসুন, প্রয়োজন হলে আওয়ামী লীগের উপযুক্ত নেতৃত্বের সঙ্গে। দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনাটা কিন্তু খুব দরকার। আর সেটা হলে ভারতের সঙ্গেও আর কোনো সমস্যা থাকবে না।